আমার একটা দুর্দান্ত সৌভাগ্য হচ্ছে আমার বক্তৃতা সমাজের সব ধরনের মানুষ শুনেন। কতজন শুনেন সেটা বড় কথা নয়, কিন্তু একটা ব্যাপক জনগোষ্ঠীকে আমি কাভার করতে পেরেছি, এটা আমার জন্য বেশ আনন্দের। কিন্তু যাদের অল্প আয় তাদের আমার কাছে একটা প্রশ্ন থাকে যে স্যার, আপনি যেসব কথাবার্তা বলেন তা তো সব যারা বড় লোক, যারা বিনিয়োগ করতে পারবে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য কি হবে? দ্যাট ইজ স্বল্প আয়ের মানুষের জন্য ব্যাপারটা কেমন হবে এবং তারা তাদের আর্থিক স্বাধীনতা কিভাবে অর্জন করবে। সম্প্রতি আমি স্টারে গেছিলাম। আপনারা জানেন যে স্টার রেস্টুরেন্ট বনানীতে, সেখানকার একটি ছেলে যিনি খাবার সার্ভ করেন আমাকে বললেন, স্যার আপনার বই আমি পড়েছি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তারপরে সেই কথাটা বলল, স্যার আমাদের ইনকাম তো অনেক অল্প, আমরা কিভাবে কি করব। আজকের ভিডিও মূলত তাদের জন্য যাদের ইনকাম অনেক অল্প, কিন্তু তারা কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করবে সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। অল্প সময়ের ভিডিও, প্লিজ একটু দেখবেন, ইট উইল হেল্প ইউ। তবে বড় কথা হচ্ছে এই, যারা খুবই অল্প আয়ের মানুষ তাদের জন্য আর্থিক স্বাধীনতার মূল মন্ত্র হচ্ছে স্যাক্রিফাইস। তাদের অনেক কিছু ত্যাগ করতে হবে, এমনিই তারা অনেক কিছু থেকে বঞ্চিত। তারপরও যদি আর্থিকভাবে স্বাধীন হতে চান তাদের আরও বেশি স্যাক্রিফাইস করতে হবে, এটা হচ্ছে মূল কথা। কারণ আর্থিক স্বাধীনতা কিন্তু কল্প কোনো কাহিনী নয়, এটা কোনো জাদুকরী বিদ্যা নয়। এটা আপনাকে টাকা ইনকাম করে একটা পোর্শন আপনাকে রাখতে হবে, অনেক কিছু ত্যাগ করে, অনেক আরাম আয়েশ, খাওয়া দাওয়া ওগুলো ভুলে যেয়ে কষ্ট করে টাকাগুলোকে এক জায়গায় করতে হবে, বিনিয়োগ করতে হবে। এর বাইরে কিছু না আসলে। তারপরও আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলাপ করি যেটা আপনাদের দুর্দান্তভাবে হেল্প করবে। আপনি যদি মনে করেন যে টাকা আপনি আয় করেন তার পুরোটা খরচ করবেন, যা ইচ্ছে তাই খাবেন, পান, সিগারেট, বিড়ি, চা, কোনো টাকা আপনি সঞ্চয় করবেন না এবং একসময় আপনি আর্থিক স্বাধীনতা পেয়ে যাবেন, তাহলে বিষয়টা মারাত্মক ভুল। এই ভুলের মধ্যেই অনেকে বসবাস করেন এবং সেই ভুলই তাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে ব্যর্থ হয়। সাধারণ মানুষের আর্থিক স্বাধীনতা হলো তার যে লাইফস্টাইল ইনফ্লেশন সেটাকে কন্ট্রোল করা। ইনকাম বাড়ার সাথে সাথে কোনোভাবেই তার খরচকে বাড়ানো যাবে না। ছোট একটা টিভি দেখছিলাম, ইনকাম একটু বেড়ে গেছে, একটা বড় টিভি কিনলাম। নো। আগে কম দামি সিগারেট খেতাম, এখন বেতন বেড়েছে, একটু বেশি দামি সিগারেট খাই। নো। আপনার যখনই একটু ইনকাম বাড়ে আর আপনি আপনার খরচকে বাড়িয়ে দেন, তখন যেটা ঘটে সেটা হচ্ছে আপনার সঞ্চয় থাকে না বা সঞ্চয় কমে যায়, অথবা ঋণগ্রস্ত হয়ে পড়েন মাঝে মাঝে। আর সেজন্য নিজের চাহিদাকে সংকুচিত করা এবং আয়ের একটা বড় অংশ বিনিয়োগ করা, এটা হচ্ছে একদম থাম রুল। এখন প্রশ্ন হতে পারে যে রিটায়ারমেন্টে কত টাকা লাগবে। অনেকেই অল্প আয়ের মানুষ হোক আর বেশি আয়ের মানুষ হোক ঠিক করতে পারে না যে তাদের রিটায়ারমেন্টের পরে কত টাকা দরকার হবে, মানে রিটায়ারমেন্ট ফান্ড কত লাগবে। এর জন্য একটা সহজ নিয়ম আছে। প্রথমে আপনি আপনার বার্ষিক খরচ কত সেটা হিসাব করুন এবং ধরে নিন যে ইনফ্লেশনের কারণে প্রতি 10 বছরে আপনার খরচ দ্বিগুণ হবে। তার মানে এখন যদি আপনার খরচ হয় 1000 টাকা, 10 বছর পরে আপনার সেম লাইফস্টাইলের জন্য খরচ হবে 2000 টাকা। এবার রিটায়ারমেন্টের ঠিক আগের বছরে আপনার যে খরচ বার্ষিক, তাকে 33 দ্বারা গুণ করুন। বার্ষিক খরচ যদি হয় 3 লাখ টাকা, তাকে 33 দিয়ে গুণ করুন, তাহলে হবে 99 লাখ টাকা। এই যে টাকা, এটাই হচ্ছে আপনার ন্যূনতম রিটায়ারমেন্ট ফান্ড, বার্ষিক খরচের 33 গুণ। এখান থেকে যদি আপনি প্রতি বছরে 3.5% করে উইথড্র করেন, তাহলে আপনি রিটায়ারমেন্ট ভালোভাবেই চালাতে পারবেন, আগের লাইফস্টাইল বজায় থাকবে। এবং আপনি আপনার এই সমস্ত টাকা তো আর সেভিংস অ্যাকাউন্টে রেখে দিবেন না, এটা এমন জায়গায় রেখে দিবেন যেখান থেকে আপনার প্রতি মাসে মাসে টাকা আসে। এই যে রিটায়ারমেন্ট ফান্ড হিসাব করার যেটা পদ্ধতি আমি বললাম, এটা প্রথম পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে। কোনো জটিল অঙ্কে আপনার যাবার দরকার নেই। আপনার টোটাল যে হাত খরচের টাকা আপনার হাতে আসে, সেই টাকার 50 ভাগ আপনি বিনিয়োগ করতে থাকুন। এটা হবে আপনার রিটায়ারমেন্টের জন্য বিনিয়োগ। আপনার প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড যদি থাকে, বা যদি কোনো জায়গায় কোনো ডিপিএস করা থাকে ম্যান্ডেটরি, যেটা আপনি কাটাচ্ছেন, এই সব কিছু মিলিয়ে 50% হলেও চলবে। এইভাবে চললেও আপনি রিটায়ারমেন্টের পরে যে টাকা আপনার প্রতি মাসে খরচ হবে, সেটা সারা জীবনের যে বিনিয়োগ, সে বিনিয়োগ থেকে অনায়াসে চলে আসবে। অল্প আয়ের মানুষদের একটা বড় ফাঁদ হচ্ছে হোম লোন ফাঁদ। তারপর আর একটা ফাঁদ হচ্ছে প্ল্যানিংয়ের ফাঁদ। অল্প আয়ের মানুষ যারা, বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের সবাই একটা বিষয় থাকে যে কিভাবে লোন টোন করে একটা অ্যাপার্টমেন্ট কেনা যাবে। অ্যাপার্টমেন্ট হচ্ছে তাদের ইমোশনের একটা জায়গা এবং সাইন অফ ডিগনিটি, সাইন অফ রেসপেক্ট, যে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে বা আমার একটা বাড়ি আছে। এরা কি করে? প্রথমে বড় লোন নিয়ে একটা বাড়ি কিনে, তারপরে যখন রিটায়ার করে, রিটায়ারমেন্টের যে টাকাটা পায় সেই টাকার একটা বড় অংশ দিয়ে ওই বাড়ির লোন পরিশোধ করে। এটা খুব একটা ভুল একটা কনসেপ্ট। কারণ এই লোন পরিশোধ করার পরে তার হাতে যে টাকা থাকে, সেই টাকা দিয়ে তার সংসার চালানো কষ্ট হয়, অথবা কয়েক বছর সংসার চালানোর পরে হাতে আর কিছুই থাকে না। এই যে লোন প্রিপে করা বলে একে, লোনের শোধ করার সময়ের আগেই শোধ করে দেয়া। তো এই শোধ করতে যেয়ে তার 10-12 বছর বা 15 বছর ধরে যে রিটায়ারমেন্টের টাকা জমেছিল, সেই টাকাগুলো থাকে না আর কাছে, লোন শোধের পেছনে ব্যয় হয়ে যায়। তাহলে বুদ্ধিমানের কাজটা কি? যদি লোন নিয়ে থাকেন, আপনি রিটায়ারমেন্টে যাওয়ার পরেও
লোনটা অ্যাডজাস্ট করা দরকার নেই, লোনটা লোনের মতো চলতে থাক, ইএমআই দিতে থাকেন। আর যে টাকাটা আপনি লোন শোধে ব্যয় করতে চেয়েছিলেন সেই টাকাটা কোনো একটা ভালো খাতে ইনভেস্ট করুন, সেখান থেকে আপনার প্রতি মাসে টাকা আসতে থাকবে। হিসাব করে দেখলে দেখবেন লোন অ্যাডজাস্ট না করে এই টাকাটা যে ইনভেস্ট করলেন তখন আপনার খরচের উপরে একটা নিয়ন্ত্রণ আসবে, এক্সট্রা ভ্যাগেন কোনো খরচ করতে পারবেন না, এবং এই রিটার্ন যদি হিসাব করেন তাহলে দেখবেন যে আপনার সবকিছু মিলিয়ে লাভের পরিমাণই বেশি হচ্ছে, আপনার গেইনটা বেশি। তবে ধরুন আপনার আয়ের কোনো সোর্স নেই, রিটায়ারমেন্টের পরে অনেকের আয়ের সোর্স থাকে, তো আপনার আয়ের যদি কোনো সোর্স না থাকে, অথবা আপনার যদি কোনো একটা চাকরি আবার নিয়েছেন কিন্তু সেই চাকরিটা চলে গেছে, এরকম যদি হয়, তাহলে আপনি আপনার কাছে জমাকৃত যে টাকা আছে সেটা দিয়ে লোন শোধ করে দিবেন। নচেত লোন অপরিশোধিত থাকবে, একসময় যে কেস হয়ে যাবে এবং আপনারও সংসার চালাতে হিমশিম খেতে হবে। আরেকটা পয়েন্ট এখানে খুব বলা দরকার, বিনিয়োগের ক্ষেত্রে অনেকে মনে করে যে 1000টা ডাইভার্সিফিকেশন দরকার, কারণ সবার মাথায় একটা জিনিস আছে, ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ইট ইজ ট্রু, ডাইভার্সিফিকেশন দরকার, কিন্তু অত্যধিক ডাইভার্সিফিকেশন মানুষের ক্ষতি করে উপকারের চাইতে। খুব বেশি ডাইভার্সিটির দরকার নেই, ডাইভার্সিফিকেশনের দরকার নেই, তবে নিয়মতান্ত্রিকভাবে অল্প কিছু জায়গাতে প্রতি মাসে ইনভেস্ট করে যাওয়ার দরকার আছে। আমার বই একটা আছে, আপনারা জানেন যে দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, সেখানে দুইজনের কথা বলা আছে, সাইদুল সাহেব আর জাহিদুল সাহেব। সাইদুল সাহেব খুব সাকসেসফুল মানুষ ফিনান্সিয়ালি, কারণ তিনি প্রতি মাসে তার আয়ের একটা বড় অংশ সঞ্চয় করতেন এবং বিনিয়োগ করতেন। রিটায়ারমেন্টের পরেও তার যে প্যাসিভ ইনকাম আসতো সেটাও তিনি বিনিয়োগ করতেন। এবং উনি একটা কথা বলেছিলেন যে বিনিয়োগের ক্ষেত্রে শৃঙ্খলা খুব বড় একটা জিনিস। আমি মনে করি আর্থিক স্বয়ংভরতার জন্য আপনার ডিসিপ্লিন ইজ এ মাস্ট। অনেকে দেখবেন যে ডাইভার্সিটির জন্য তার জমি, ল্যান্ড, শেয়ার মার্কেট, এসআইপি সব জায়গাতে সে বিনিয়োগ করতে থাকে, কারণ তার মনে ফোমো কাজ করে, ফেয়ার অফ মিসিং আউট, কি নাকি মিস করে যায়। এটা অনেক সময় তার উপকারের চাইতে অনুপকার বেশি করে, অপরচুনিটি লস করায় বেশি। হিস্ট্রি ঘেটে দেখলে দেখবেন যে প্রত্যেকটা অ্যাসেট ক্লাসেরই লসের সময় আসবে, সবসময় লাভ হবে না। আর তাই এপাশ ওপাশ খুব বেশি না ছোটাছুটি করে নিজের একটা গোল সেট করে সেই গোলের দিকে নিয়মতান্ত্রিকভাবে অনবরত ছুটে যাওয়ায় আপনার সাফল্য নিশ্চিত করে। খুব যদি সংক্ষেপে বলি তাহলে বিষয়টা এরকম যে আর্থিক স্বাধীনতা এটা কোনো রূপকথা নয়, কোনো মিথ নয়, এটা হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে আপনাকে অর্জন করতে হয়, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক স্যাক্রিফাইস, অনেক ডিসিপ্লিনের বিনিময়ে। তাই আপনারা যারা অল্প আয়ে নিজের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে চান তারা যে পদ্ধতিগুলোর কথা বললাম সেগুলো অনুসরণ করবেন, এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, সেটার উত্তর আমরা দিব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।